নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা, আপনার সঙ্গে আমি প্রীতি শঙ্কর। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, জাতীয় স্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকালই তার অভিষেক হয়েছে বলা যায়। এবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তরুণ মুখ বড় জয়ের পরে বড় দায়িত্ব, নতুন দায়িত্ব পাওয়ার পরেই গুরুজনদের প্রণাম শুরু করেছেন এবং পার্থ চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের বড় দায়িত্ব সামলেছেন এবং তাকে গুরুজন বলেই মানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই গুরুজনদের এবার প্রণাম শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় দায়িত্ব পাওয়ার পর। ভেঙ্কটেশ্বর লাহিড়ী আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের বড় দায়িত্ব সামলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব ছোট থেকে চেনেন, গুরুজনদের প্রণাম শুরু করেছেন। বড় দায়িত্ব পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে প্রণাম করেছেন, ঠিক কি খবর? গতকালই দল গুরু দায়িত্ব দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং সেই দায়িত্ব পাওয়ার পরই আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইটে তিনি দলের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করে টুইটও করেছেন এবং আজকে পার্থ চট্টোপাধ্যায়ের একেবারে নাকতলার যে বাড়ি সেখানে গুরুজন হিসেবে তাকে প্রণাম করতে, তার কাছে আশীর্বাদ নিতে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের যে নাকতলার বাড়ি সেখানেই রয়েছেন এবং রাজনৈতিক জীবনের নতুন পথ চলা শুরু করার আগে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা যেটা জানতে পারছি যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় নয়, তিনি আরো বেশ কয়েকজনের কাছে যাবেন, তাদের কাছে আশীর্বাদ নেবেন এবং নতুন যে ইনিংস রাজনৈতিক অর্থাৎ সর্বভারতীয় যে সাধারণ সম্পাদক হিসেবে দল তাকে মুভ করেছে জাতীয় রাজনীতিতে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক বিভিন্ন পরামর্শও কিন্তু তারা গুরুজনদের কাছে নেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানা যাচ্ছে। এবং এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় বাড়িতেই রয়েছেন অভিষেক, তাদের মধ্যে দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা চলছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল পার্থ চট্টোপাধ্যায় বাড়িতেই রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা যেটা জানতে পারছি যে পার্থ চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিষ্টি উপহার দেওয়া হয়েছে এবং দলের গতকাল যখন দল তাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করেছিলেন তারপর থেকেই বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিত্ব মূলত শাসক দলের কি শুধু সৌজন্য বিনিময় বড় দায়িত্ব পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আশীর্বাদ নিতে যাওয়া, নাকি এর পিছনে বেশ কয়েকটি কারণও থাকছে? এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ ভেঙ্কটেশ্বর? দেখো, একটা হচ্ছে আশীর্বাদ, যে নতুন রাজনৈতিক জীবনের নতুন যে ইনিংস শুরু করছে তার একটা রাজনৈতিক তাৎপর্য তো রয়েছে। পাশাপাশি তুমি জানো যে যেহেতু 2024-এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের কাছে, যেহেতু তাদের 21-এর নির্বাচনে বিপুল জয়লাভ এবং তারপরে তাদের পাখির চোখ এখন 2024-এর নির্বাচন, সেই জায়গায় দাঁড়িয়ে দল তাকে জাতীয় মুখ হিসেবে প্রজেক্ট করেছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে দলের যারা প্রবীণ নেতৃত্ব রয়েছে তাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক পরামর্শ কিভাবে দলকে এগিয়ে নিয়ে যাওয়া হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য অভিষেকের এই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে আসা এবং শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, আমরা যেটা জানতে পারছি আরো বেশ কয়েকজন নেতৃত্বের কাছেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 1.5 ঘন্টার উপর কথাবার্তা বলছেন, মূলত আশীর্বাদ নিতেই গিয়েছেন। বড় দায়িত্ব পাওয়ার পর আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরো সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিষ্ঠার বিষয়টি রয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে কতটা শাখা প্রশাখা বিস্তার করতে পারবে সেই বিষয়টি উল্লেখযোগ্য। এ নিয়ে পার্থ চট্টোপাধ্যায় তিনি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের বড় পদ সামলেছেন, তার অভিজ্ঞতা তার আশীর্বাদ নিয়ে আগামী দিনে পথ চলতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। সেচ দপ্তরে যখন মন্ত্রিত্ব সামলেছেন শুভেন্দু অধিকারী, সেই সময় সেচ দপ্তরে কাজ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে রাখাল বেরার বিরুদ্ধে। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, সেচ দপ্তরে দীর্ঘদিন যখন মন্ত্রিত্বে সামলেছেন শুভেন্দু অধিকারী, সেই সময় এই রাখাল বেরা তিনি একাধিক জায়গায় দুর্নীতি করেছেন। শুভেন্দু অধিকারীর কলকাতার কাজ সামলাতেন এই রাখাল বেরা, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ। মানিকতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এখনো পর্যন্ত ঠিক কি তথ্য পাচ্ছ সুকান্ত? ঠিক কি কারণে এই রাখাল বেরাকে গ্রেপ্তার করা হলো, তার বিরুদ্ধে মূলত ঠিক কি অভিযোগ?
দেখো এফআইআর এ প্রথমত দুজনের নাম রয়েছে। মূল যিনি অভিযুক্ত রাখাল বেরা, যাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এই মুহূর্তে শিয়ালদা আদালতে তোলা হয়েছে, এবং আরেকজন যিনি কিনা অ্যাবসকন্ড রয়েছেন চঞ্চল নন্দী, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাখাল বেরাকে জিজ্ঞাসাবাদ করে কালকে রাতে, যেটা তিনি 4 জনের নাম করেছেন এবং তিনি বলেছেন যে 2018-র মাঝ বরাবর তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে শহর কলকাতা এবং কাথি বেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে তাকে টাকা তোলার নির্দেশ এসেছিল, এবং প্রত্যেকটা নির্দেশই এমন ভাবে এসেছিল যে বাজার থেকে টাকা তোলো, চাকরি দেওয়া হবে এই নাম করে। কারা কারা সেই নির্দেশ দিয়েছিলেন সেই তালিকাটা এখনো পর্যন্ত তিনি 4 জনের নাম করেছেন। এবং এই যে অভিযোগ, অর্থাৎ সুজিত দে, যার অভিযোগের ভিত্তিতে রাখাল বেরাকে গ্রেফতার করা হয়েছে, তার যে কমপ্লেন, সেই কমপ্লেনে বলা হয়েছে যে 2019-এর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে তিনি 2 লক্ষ টাকা তুলেছিলেন সেচ দপ্তরে চাকরি করিয়ে দেওয়ার নাম করে। সেই জায়গা থেকে যেটা জানা যাচ্ছে যে 2018-র মাঝ বরাবর এই ইনস্ট্রাকশনের পরে 2018-র সেপ্টেম্বর থেকে 2019-এর জানুয়ারি পর্যন্ত তিনি ব্যাপক পরিমাণে টাকা তুলেছেন বাজার থেকে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সরকারি অফিসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে। এই 4 জন কারা সেই সম্পর্কে তদন্তকারীরা এখনো তাদের নাম বলছেন না তদন্তের স্বার্থে। এক, দ্বিতীয়ত হচ্ছে 2018 থেকে 2020 সাল পর্যন্ত এই রাখাল বেরার যে কল রেকর্ড রয়েছে, সেই কল রেকর্ডকে যাচাই করা হচ্ছে, কাদের সাথে কথোপকথন হয়েছে, কারা কারা ফোন করত, কাদের নির্দেশে তিনি টাকা তুলতেন, এই বিষয়গুলোকে কিন্তু সামনে আনার চেষ্টা হচ্ছে। মূলত তাদেরকে ট্যাগ করা হবে এই কেসে, যাদের ইনস্ট্রাকশনে রাখাল বেরা এবং চঞ্চল নন্দী তারা টাকা তুলেছেন বাজার থেকে। তৃতীয়ত সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টাকা কোথায় গেল। মূলত রাখাল বেরার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? মূলত টাকা তোলা নাকি টাকা তুলে চাকরি না দেওয়ার মতো অর্থাৎ প্রতারণার অভিযোগও রয়েছে রাখাল বেরার বিরুদ্ধে। রাখাল বেরার পাশাপাশি আরো একজন চঞ্চল বেরা, তাকেও আটক করা হয়েছে। চঞ্চল বেরার বিরুদ্ধেও কি অভিযোগ? দেখো, চঞ্চল বেরা, চঞ্চল নন্দীর বিরুদ্ধে যেটা অভিযোগ, যে চঞ্চল নন্দী একজন অবসরপ্রাপ্ত সেচ দপ্তরের কর্মী, এবং তার মূলত ভূমিকা থাকতো যে সেচ দপ্তরে কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তিনি তার সাথে প্রথমে কন্ট্যাক্ট করতেন, এবং তিনি যেহেতু সেচ দপ্তরের কর্মী ছিলেন, ফলত যারা চাকরি প্রার্থী তাদের একটা ট্রাস্ট তার উপর থাকতো, একটা বিশ্বাস তার উপরে থাকতো, এবং যখন তার সাথে কন্ট্যাক্ট করা হতো তিনি রাখাল বেরার সাথে কন্ট্যাক্ট করে দিতেন। রাখাল বেরা কলকাতার বিভিন্ন অ্যাড্রেসের ঠিকানাতে বা ফ্ল্যাটে বসে সেই টাকা পয়সা তুলতেন, এবং যেহেতু তিনি একজন রাজনৈতিক নেতার অত্যন্ত ঘনিষ্ঠ, ফলত সেই একই জায়গা অর্থাৎ ট্রাস্টের জায়গা থেকে মানুষজন কিন্তু তাকে টাকা দিতেন। ফলত রাখাল বেরার যে ভূমিকা, তিনি শুধুমাত্র মিডিয়েটর হিসেবে কাজ করতেন, তিনি শুধু টাকা পয়সা সেগুলো তার কাছে নিতেন বা সেখান থেকে অন্য কোথাও দিতেন। এবং তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ তারা জানার চেষ্টা করছেন, এই যে টাকা, যে অ্যামাউন্ট তাকে নগদে দেওয়া হতো এবং পুরো টাকাটা কিন্তু নগদে ডিলিং হতো, এই নগদ টাকা কিভাবে কোথায় রাখা হয়েছে, অর্থাৎ কারো অ্যাকাউন্টে বেনামে রাখা হয়েছে নাকি সেটা দিয়ে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি কেনা হয়েছে, এবং যেহেতু রাখাল বেরা দীঘাতে বা কাথিতে তার হোটেল ব্যবসা রয়েছে, সেই হোটেলে সেই টাকা ইনভেস্ট করা হয়েছে, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু খতিয়ে রাখা হচ্ছে। অর্থাৎ টাকা তোলা হয়েছে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, সেই নগদ টাকা কোথায় গেল, অর্থাৎ সেই নগদ টাকা কোথায় ইনভেস্ট করা হয়েছে সেটা যেমন জানার চেষ্টা হচ্ছে। এর পাশাপাশি কার ইনস্ট্রাকশনে তিনি টাকা তুলতেন সেই বিষয়টা যাচাই করবার জন্য তার যেমন টেস্টিমনি নেওয়া হচ্ছে, পাশাপাশি তার যে কল ডেটা রেকর্ড 2018 থেকে 2020 পর্যন্ত 2 বছর তার কল ডেটা রেকর্ড ইতিমধ্যে চাওয়া হয়েছে, তা হাতে পেলে অনেকটাই প্রমাণ হবে বা তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে আসবে যে কার নির্দেশে এই টাকা তিনি তুলতেন, কাদের সাথে তার কথা হতো, কি ডিলিং হতো, এই যাবতীয় বিষয় সামনে আসবে। এই মুহূর্তে শিয়ালদা আদালতে সওয়াল জবাব কিছুক্ষণের মধ্যে শুরু হবে। রাখাল বেরাকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে এবং 14 দিনে ফুল টার্ম পিসি চাওয়া হবে, এমনটাই কিন্তু তদন্তকারীরা জানাচ্ছেন। অনেক ধন্যবাদ সুকান্ত। সরাসরি কথা বলছিলাম প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। শিয়ালদা আদালতে তোলা হয়েছে রাখাল বেরাকে। রাখাল বাবু কি বলবেন? গ্রেফতার নিয়ে কি বলবেন? আপনি কি টাকা নিয়েছিলেন? আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে চাকরি দেওয়ার নামে। আপনি টাকা নিয়েছিলেন? আপনাকে কেন ফাঁসানো হলো? আপনি টাকা নিয়েছিলেন? এই না কথা বলার দরকার নেই। কি বলবেন? আপনি কি শুভেন্দু ঘনিষ্ঠ বলে ফাঁসানো হলো? আপনি কি আপনার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা কি মানছেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কিছু বলার নেই। এখন সুযোগে কিছু বলুন। পলিটিক্যাল মানে রিভেঞ্জ, বেঙ্গলের পলিটিক্যাল কালচারটাই এটা হয়ে গেছে। আমি দেখা করতে এলাম আমার ক্লায়েন্টের সাথে, তো আমাকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট বসিয়ে রেখে উনি দেখা করতে দিলেন না। 1 ঘন্টা 10 মিনিট পরে ইন্সপেক্টর সাহেব, মানে ইন্সপেক্টর ইনচার্জ আমাকে ডেকে বললেন যে এখন দেখা করতে দেওয়া যাবে না। কিন্তু 41D সিআরপিসিটা মনে হয় কলকাতা পুলিশের জন্য আলাদা, মানিকতলা থানার জন্য, যেটা আমার মনে হলো। আমার ক্লায়েন্টের হয়ে আমি যে বেল মুভ করবো, তার যে ল পয়েন্টে আমি অ্যান্সার মানে কোর্টের কাছে, লার্নেড কোর্টের কাছে যে আমি বক্তব্য রাখবো, তো সেই মর্মে আমাকে এখনো কোনো মানে এনারা কোনো রকম ডকুমেন্টারি হেল্প করেননি।
এদিকে শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেপ্তার করার পরই শুভেন্দুকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে কি বলেছেন শোনাবো। এগুলো লোকালি কি করেছে আমি জানি না, তবে লোকালি যা করেছে সেটা লোকাল ইনকোয়ারি হবে। মুখ্যমন্ত্রী বারবার করে বলেছেন বয়স নিয়ে যা দুর্গত মানুষ নিয়ে দলাদলি করবেন না, রাজনীতি করবেন না। মানুষের ঘর বাড়ি ভেসে চলে গেছে, সেই মানুষের পাশে দাঁড়ানোটাই মানবিকতা। আমার লোক আমি কিছু ত্রিপল ঝেড়ে দিয়ে দিলাম, আমার লোক আমি তাকে করে দিলাম, এটা হয় না। কাঁথিতে ট্রিপল লুটের অভিযোগ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। কাঁথি পুরসভার গোডাউন থেকে ট্রিপল লুটের অভিযোগ, শুভেন্দু সৌমেন্দু সহ 4 জনের বিরুদ্ধে এই অভিযোগ বরাবরই অভিযোগ করা হয়েছিল এবং পুরকর্মী হিমাংশু মান্না, প্রতাপদের নামে অভিযোগ উঠেছে। কাঁথি থানায় ট্রিপল লুটের অভিযোগ দায়ের। পুর প্রশাসক বোর্ডের সদস্য রত্নদীপ মান্নার অভিযোগ। এ নিয়ে শুভেন্দু এবং সৌমেন্দুর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিশির অধিকারীর একটি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে, তিনি বলেছেন আইনি পথে লড়াই করা হবে। নির্বাচনের আগে যারা তৃণমূলকে তোলাবাজ বলছিল, নির্বাচনের পরে তাদের বাড়ি থেকেই কাঁথি পুরসভার ত্রাণের চুরি হয়ে যাওয়া ত্রিপল পাওয়া যাচ্ছে। চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে গ্রেপ্তার হচ্ছেন। উঠে আসছে তাদের দলের বিশেষ নেতাদের নামও। কটাক্ষ সুখেন্দু শেখর রায়ের। নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ওদের সমস্ত স্তরের নেতা চ্যাং ব্যাংরা পর্যন্ত তৃণমূলকে তোলাবাজ বলে বিভিন্ন জনসভায় তারা আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করছিল। আজকে নির্বাচন মিটে যাওয়ার পরে দেখা যাচ্ছে তাদের আসল চেহারাটা বেরোচ্ছে। কোথাও চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, তার জন্য ধরা পড়েছে। কোথাও এই বন্যা কবলিত মানুষ, দুর্যোগ কবলিত মানুষের জন্য সরকার যে ত্রিপল রেখেছিল কাঁথি পুরসভাতে, সেই পুরসভার গোডাউন থেকে ত্রিপল চুরি করা হয়েছে এবং সেখানে বিশেষ 2 জন নেতার নাম বলা হয়েছে। পুলিশ তদন্ত করছে এবং তদন্তে যারা দোষী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সুখেন্দু শেখর রায়ের পাল্টা দিলীপ ঘোষের বক্তব্য আমরা পেয়েছি। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী তাহলে স্বীকার করে নিচ্ছেন যে এতদিন দুর্নীতি হতো। কি বলছেন দিলীপ, শুনুন। অপরাধ করে থাকে সে যেই হোক, শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ যেহেতু উনি টিএমসিতে নেই, এত যে দুর্নীতি হয়েছে টাকা নেওয়া চাকরির নাম করে, এমন কোনো সরকারি ডিপার্টমেন্ট নেই যেখানে দুর্নীতি হয়নি। আজকে মুখ্যমন্ত্রী মেনেই নিচ্ছেন তার এমএলএরা সব বালির টাকা নেন, কয়লার টাকা নেন, গরুর টাকা নেন, এখন আর নেওয়া চলবে না। জানি না অন্য সোর্স অফ ইনকাম হয়েছে কিনা, তার উনি স্বীকার করে নিচ্ছেন এতদিন দুর্নীতি হতো, ওনার পার্টির লোকেরাই করতো। গত 4 জুন যখন দিলীপ ঘোষ তিনি চুচুড়ে একটি কর্মী সভা করছিলেন, সেই সময় দিলীপ ঘোষের সামনেই কার্যত বিক্ষোভে মদত দেয় বিজেপি নেতারা। সেই অডিও ক্লিপ প্রকাশ্যে এসে যদিও নিউজ 18 বাংলা সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি। সেই অডিও ক্লিপ আমরা শোনাবো। সুবীর নাগের বিরুদ্ধে বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগ এবং অডিও ক্লিপ পাওয়া গিয়েছে। সুবীর নাগ হুগলির প্রাক্তন বিজেপির জেলা সভাপতি। 4 জুন যখন দিলীপ ঘোষ কর্মী সভা করছিলেন সেই সময় বিক্ষোভে মদত দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। সেই অডিও ক্লিপ শুনুন। আজকে দিলীপ ঘোষ একটা সময় আসছে, আচ্ছা তোর তো অনেক বক্তব্য আছে, যারা তোর ফলোয়ার আছে কিছু লোক নিয়ে চলে যাবে, দিলীপের সামনে বিক্ষোভটা হওয়া উচিত। তুই ভালো বলতেও পারিস, যে কথা আমায় বলছি তো ওটা দিলীপ দা বলেছে, ঠিক আছে। আর আজকে যদি ঠিকঠাক খবর উগলানো হয় তাহলে মোটামুটি আশা করা যায় কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, বলতে দেবে না এটা এই মিটিং না ওটা বলতে আপনার শুনতে হবে। আপনি আসেননি কেন? জেলাটা আজকে 7খানা বিধানসভা যেটা, সেখান থেকে আপনার একটাও জিততে পারলো না, এর জন্য দায়ী আপনারা নেবেন না? আপনারা শুনবেন না আমাদের কথা? একদম। এই অডিও ক্লিপ আপনারা শুনলেন, যেখানে সুবীর নাগ প্রাক্তন জেলা সভাপতি তিনি বলছেন যে দিলীপ ঘোষের সামনে বিক্ষোভ দেখানোর কথা, কিন্তু অডিও ক্লিপের সত্যতা নিউজ 18 বাংলা যাচাই করেনি। যদিও পরবর্তী ক্ষেত্রে সুবীর নাগ তিনি বলছেন অডিও ক্লিপে তার গলা নকল করা হয়েছে, যার সঙ্গে তার কথা কথোপকথন তাকে তিনি চেনেন না। সৈকত বিশ্বাস প্রতিনিধি রয়েছেন। সৈকত, একদম আমরা 4 তারিখে দেখেছি আমরা কি ঘটনা ঘটেছে। জেলা অফিসে যখন দিলীপ ঘোষ যখন মিটিং করছেন তখন বাইরে কিন্তু প্রবল বিক্ষোভ হয় এবং সেখানে বর্তমান যে জেলা সভাপতি আছে তাকে সহ বেশ কয়েকজনকে অপসারণের কথা বলা হয় এবং যখন দিলীপ ঘোষ এবং আজকে যেটা দেখা গেল, আজকে সকালবেলায় কিন্তু একটা অডিও ক্লিপ যেটা ভাইরাল হয় এবং বিজেপির দলীয় নেতৃত্ব কিছু লোক তারাই কিন্তু এই অডিও ক্লিপটাকে ভাইরাল করেছে। সেখানে দেখা যাচ্ছে সুবীর নাগের নাম করা হচ্ছে। সুবীর নাগ প্রাক্তন জেলা সভাপতি এবং তিনি বিষ্ণু চৌধুরী বিজেপির একজন। বিষ্ণু চৌধুরী বারবার খবরের শিরোনামে উঠে
সময় তৃণমূল তার গায়ে সিগারেট ছেঁকা নিয়েছে বলে, কোনো সময় সে ব্যান্ডেল স্টেশনে একটা বোমাতঙ্কর তৈরি করছে, এরকম বিভিন্ন ঘটনা বিষ্ণু চৌধুরীর বিরুদ্ধে আছে। সে বিষ্ণু চৌধুরীকে সুবীর নাগ ফোন করছে এবং ফোন করে বলছে যে দিলীপ ঘোষের সামনে এরকম একটা বিক্ষোভ প্রদর্শন করার জন্য। এরকমই একটা অডিও ক্লিপ সামনে এসছে। এই অডিও ক্লিপ নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা হচ্ছে। ধন্যবাদ সৈকত। সুবীর নাগ তিনি বলছেন অডিও ক্লিপে যে গলা, সেই গলা নকল করা হয়েছে, তার গলা এটি নয়। কি বলছেন সুবীর নাগ, শুনুন। ভয়েসটা আমার, যাতে আমার গলার মতো একটু গম্ভীর গলা করে কেউ বলছে, আমিও শুনেছি বিষয়টা, কিন্তু আমার মনে হয় যে এটা সম্পূর্ণভাবেই কেউ আমাকে কালিমালিপ্ত করবার জন্য এসব করছে। কিন্তু যারা এটা করছে তাদের বিশেষ একটা লাভ হবে না। এর আগেও অনেকবার অনেক কিছু করেছে। আর বিক্ষোভ এটা স্বতঃস্ফূর্ত মানুষের বিক্ষোভ। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কোথাও তাদের প্রতিবাদ জানানোর জায়গা পেয়েছে, জানিয়েছে। এটার জন্য কাউকে নির্দেশ দেওয়ার প্রয়োজন নেই। আর ওখানে প্রায় যা শুনেছি আমি, প্রায় 100-2 লোক ছিল, তাদেরকে নির্দেশ দিয়ে আনতে হবে এরকম আমার মনে হয় না। গতকালই বড় দায়িত্ব পেয়েছেন, আজ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন কার্যত আশীর্বাদ নিতে। তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছেন। গতকাল বড় দায়িত্ব পাওয়ার পর প্রায় ঘন্টা দেড়েক ধরে বৈঠক করছেন। সেই ছবি আপনারা দেখছেন। পার্থ চট্টোপাধ্যায়ের কাছে আশীর্বাদ নিতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক জীবনে আরো অভিজ্ঞতা অর্জনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে গিয়েছেন, সেখানে তার কাছে আশীর্বাদ নেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অভিষেক, এবং সেই দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের বড় দায়িত্ব সামলেছেন, অভিজ্ঞতা সম্পন্ন, রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। সেই অভিজ্ঞতায় আগামী দিনে পথ চলতে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন। সেই ছবি আপনারা দেখছেন, যেখানে বেশ প্রায় ঘন্টা দেড়েকের ওপর কথাবার্তা হচ্ছে তাদের দুজনের মধ্যে। মূলত আগামী দিনে কিভাবে তৃণমূল কংগ্রেসকে আরো শক্তিশালী করা যাবে, সর্বভারতীয় ক্ষেত্রে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে তৃণমূল কংগ্রেসকে, সেই নিয়ে আলোচনা। আবির ঘোষাল আমার সঙ্গে রয়েছেন। আবির, গতকালই বড় দায়িত্ব পেয়েছেন, আজ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে গিয়েছেন অভিষেক। আবির, বিষয়টা একেবারে ব্যক্তিগত স্তরের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়রা অনেক সিনিয়র, বয়োজ্যেষ্ঠ এবং দলেও দীর্ঘদিন ধরে তাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখেছেন। এবং ডায়মন্ড হারবারের প্রথমবারে সাংসদ হওয়ার আগে থেকে যখন তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে দেখতে পাওয়া শুরু হলো, সেই সময় থেকে পার্থ চট্টোপাধ্যায় সহ দলের বেশ কিছু সিনিয়রদের সঙ্গে তার যে সম্পর্কও রয়েছে। যেহেতু গুরু দায়িত্ব পেয়েছেন, ফলে দলের যারা সিনিয়র, যারা গুরুজনরা রয়েছেন, তাদের সঙ্গে দেখা করা, তাদের আশীর্বাদ নিতে যাওয়ার জন্যই তার আজকের এই যাওয়া। শুধু পার্থ চট্টোপাধ্যায় না, সূত্রের খবর একাধিক সিনিয়র নেতা যারা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় এভাবেই দেখা করবেন। তবে এটা ঠিক কোনো রাজনৈতিক নেতার বাড়িতে গেলে তাদের দল পরিচালনা বা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর হচ্ছে দল পরিচালনা সংক্রান্ত বিষয়, এবং একেবারেই যে নতুন দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, তাদের সর্বভারতীয় স্তরে তাকে কাজ করতে হবে। ফলে সাংগঠনিক দিককে সামলেও সেই কাজ কিভাবে এগোবে এই সংক্রান্ত বিষয় নিয়ে তার আলোচনা হয়েছে। একেবারে আবির, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরোচ্ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে প্রায় 2 ঘন্টার মতো কথাবার্তা হয়েছে, একদমই ব্যক্তিগত স্তরে আলোচনা হয়েছে, এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ভেঙ্কটেশ্বর লাইডে আমার সঙ্গে রয়েছেন। ভেঙ্কটেশ্বর, প্রায় 2 ঘন্টার কাছাকাছি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বড় দায়িত্ব পেয়েছেন, গুরু দায়িত্ব পেয়েছেন, তারপর আজই পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে চলে যাও এবং বৈঠক করলেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আরো সর্বভারতীয় স্তরে কিভাবে শক্তিশালী করা যাবে সেই বিষয়টি নিয়ে মূলত আলোচনা হয়। ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত ভেঙ্কটেশ্বর? দেখো, আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেলা 12:30 নাগাদ পার্থ চট্টোপাধ্যায় যে নাকতলায় বাড়ি সেখানে চলে এসেছিলেন, এবং তারপরে 2:15 পর্যন্ত তিনি সেখানে ছিলেন। এইমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলেন, এবং মূলত গতকালই দল যেহেতু তাকে বড় দায়িত্ব দেয়, এবং তারপর থেকে রাজনৈতিক আরো অভিজ্ঞতা লাভ করা এবং পাশাপাশি গুরুজনদের একেবারে আশীর্বাদ নেওয়ার কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে আসেন, এবং 2 ঘন্টারও বেশি সময় ধরে একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠক করেন এবং দলকে আরো কিভাবে শক্তিশালী করা যায়। কারণ তুমি জানো 2021 সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল ক্ষমতায় আসে, তারপরে তাদের কাছে পাখির চোখ এখন 2024-এর নির্বাচন। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আলোচনা, কথাবার্তা, এবং সেখানে রাজনৈতিক সৌজন্য এবং সব মিলিয়ে পার্থবাবুর কাছ থেকে তিনি বিভিন্ন রাজনৈতিক অভিজ্ঞতা লাভ করেছেন এবং দলের বিভিন্ন বিষয় নিয়ে তার সঙ্গে কথাবার্তা হয়েছে। ধন্যবাদ ভেঙ্কটেশ্বর।
অংশ নিয়েছে, সাংগঠনিক কাজে হেল্প করেছে, সংগঠনকে মজবুত করবার লক্ষ্যে ব্যাক অফিস বা প্রযুক্তিগত দিককে আরও সিঙ্ক্রোনাইজড করেছে এবং সর্বোপরি 2021-এর এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে সেই একমাত্র মুখ যা সারা বাংলায় বিজেপির বিরুদ্ধে এক নাগারে মানুষের পাশে থেকে ভরসা জুগিয়েছে, আস্থা জুগিয়েছে এবং যার পরিণতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় তৃতীয়বারের জন্য মা মাটি মানুষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। গতকাল জাতীয় কর্মসমিতির সিদ্ধান্ত অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে। ফলে আজকে সে এসেছিল সমস্ত সাংগঠনিক আলোচনাগুলো করতে। সুদীর্ঘ সময় ব্যক্তিগত আলাপচারিতা হয়েছে। আমি আগেও যেরকম ছিলাম এখনো থাকব দলের সৈনিক হিসাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যে লড়াই, সে লড়াই আরও শক্তিশালী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সবাইকে নিয়ে বাংলার বাইরের রাজ্যগুলিতে যাতে দল বিস্তার লাভ করতে পারে সেদিকে নজর দিতে এবং সেভাবে কিভাবে কাজ হবে এবং প্রশাসন এবং দলের মধ্যে যে সমন্বয় কিভাবে হবে তার বিস্তারিত আলোচনা হয়েছে। একটা অন্য প্রশ্ন করব। রাজ্যপাল আজকে টুইট করেছেন, আজকে বলেছেন যে রাজ্যে নিরাপত্তার সঙ্গে আপোষ করা হচ্ছে এবং আগামীকাল মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছে। রাজ্যপাল যত কম কথা বলবে ততই ভালো। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, কোনোটাই শিখছে না। সুতরাং রাজ্যপালের এই কখন কি করছেন রাজ্যপাল নিজেই জানেন, নিজেই ভেসে থাকার চেষ্টা করছেন প্রেসে। মানুষের হৃদয় থেকে তো ইতিমধ্যেই পরিত্যক্ত হয়েছে তার ভূমিকা। দিলীপ ঘোষের সব আজগুবি কথার উত্তর দেওয়ার কোনো মানে হয় না।